নমস্কার, আমি পৃথা। শুরু করছি ইউডি নিউজ। খবরের শুরুতেই প্রথমে হেডলাইন্স। ধর্মঘটের দ্বিতীয় দিনে শিলিগুড়িতে শুধু মিছিল, পুরসভার কমিশনারের বিরুদ্ধে তোপ মেয়রের। ধর্মঘটের দ্বিতীয় দিনে অশান্তি কোচবিহারে, সরকারি বাস ভাঙচুর। ধর্মঘট হওয়ার মধ্যেই মালদাতে এটিএম কাউন্টারে তাণ্ডব। চা বাগানের ছেলে মেয়েদের নাচ গান শিখিয়ে মূল স্রোতে ফেরানোর কাজে কৃষক সন্তান। আসছে বিস্তারিত খবরে। বামপন্থী ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা ৪৮ ঘন্টার বন্ধের দ্বিতীয় দিন ছিল বুধবার। এদিনও বন্ধের সমর্থনে বিভিন্ন ট্রেড ইউনিয়ন পথে নামে। এদিন ধর্মঘটের সমর্থনে মিছিল অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু হয়। শিলিগুড়ি জংশন হয়ে সেই মিছিল আবার অনিল বিশ্বাস ভবনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ আরো অনেকে। সকালে মিছিল চলাকালীন বন্ধের জন্য আবেদন জানানো হয় সেবক মোড় ও জংশনের সামনের বিভিন্ন দোকানে। ব্যবসায়ীরা বন্ধ সমর্থনকারীদের আবেদন মেনে নিয়ে নামিয়ে দেয় দোকানের শাটার। মেয়র অশোক ভট্টাচার্য জানিয়েছেন, তাদের ডাকা দুদিনের বন্ধ সফল হয়েছে। মঙ্গলবারের থেকেও বুধবারের বন্ধে ভালো সাড়া পড়েছে বলে তিনি জানান। সিটু নেতা সমন পাঠক বলেছেন, এই ধর্মঘটে দারুণ সাড়া পড়েছে। মানুষ মোদী সরকারকে আর মেনে নিতে পারছেন না। ধর্মঘট সফল হওয়াটা সেটাই প্রমাণ করে। আমাদের সকালবেলা থেকে আমরা রাস্তায় ছিলাম। সকাল আমরা মিছিল করলাম, আবার দুপুর 12টার সময় আবার মিছিল করলাম, আবার শেষের দিকে একটা মিছিল হবে। আমরা সারাক্ষণ আমরা রাস্তায় ছিলাম। আজকেও কিন্তু বন্ধের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এদিকে আইএনটিইউসি সভাপতি অলোক চক্রবর্তী বলেন, বহু হুমকির পরও মানুষ ধর্মঘটে সামিল হয়েছেন। কেন্দ্রীয় সরকারের প্রতি মানুষের কোনো আস্থা নেই। বিশেষ করে এই জেলার সর্বস্তরের ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, বিভিন্ন সংস্থার মানুষদের ধন্যবাদ জানাচ্ছি। এত হুমকি থাকা সত্ত্বেও, ধমকি থাকা সত্ত্বেও পুলিশের যে একটা অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছে, তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে প্রমাণ করেছে। এই দুদিনের ধর্মঘট প্রমাণ করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতি ভারতবর্ষের মানুষের কোনো আস্থা নেই। চা শিল্প সহ আজকে উত্তর বাংলার বিভিন্ন জেলা এবং সারা বাংলা ছাড়াও বিভিন্ন রাজ্যেও সর্বতোভাবে এই বন্ধ সফল হয়েছে। এদিন শহরে বন্ধের সমর্থনে বাইক মিছিল বের হয়। এদিকে বন্ধের দিনেও সচল ছিল চা বাগান। স্বাভাবিকভাবেই চলছে বাগানের কাজকর্ম। বুধবার বন্ধে দ্বিতীয় দিনে শিলিগুড়ির অদূরে অবস্থিত দাগাপুর চা বাগানে শ্রমিকদের কাজ করতে দেখা যায়। শ্রমিক সংখ্যা কম হলেও ২-৪ জন শ্রমিকদের দেখা যায় চা গাছ পরিচর্যার কাজ করতে। মঙ্গলবার সাপ্তাহিক ছুটির কারণে দাগাপুর চা বাগান বন্ধ থাকলেও বন্ধের দ্বিতীয় দিনে বন্ধকে উপেক্ষা করে চলছে চা বাগানের কাজ। বামেদের ডাকা ৪৮ ঘন্টা বন্ধের দ্বিতীয় তথা শেষ দিনে সকাল থেকে বিচ্ছিন্ন ঘটনা ঘটল কোচবিহার শহরের বিভিন্ন এলাকায়। বন্ধ সমর্থকরা এদিন ভাঙচুর চালালো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের দিনহাটাগামী একটি বাসে। এদিন ভোরের আলো ফুটতেই শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন বন্ধ সমর্থকরা। শহরের বিভিন্ন এলাকায় অটো, টোটো সহ ছোট বড় বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বন্ধ সমর্থকদের বিরুদ্ধে। বেলা 9:30 নাগাদ কোচবিহার থেকে দিনহাটা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসটি মরাপোড়া চৌপথি থেকে দিনহাটার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই মালিদিঘি এলাকার বাসে ভাঙচুর চালায় বন্ধ সমর্থকেরা। সরকারি বাসের চালক জানান, বন্ধ সমর্থকেরা বাইকে চেপে এসে বাসের সামনের কাঁচে ঢিল ছোড়ে এবং তাতেই কাঁচ ভেঙে যায়। এই আক্রমণে আহত হয়েছেন বাস চালক সহ কয়েকজন যাত্রী। আরে আমি আসতেছিলাম এই যে এই সাইড থেকে বাইক নিয়ে এসে ওই ওখানে বাইক দাঁড়ানো ছিল, বাইক নিয়ে চলে গেল। আমার এই যে হাতে লাগছে আর এই যে ডান চেপটা। কোথায়, কোন রুটে যাচ্ছিলেন? আমি দিনহাটা।
এদিন সকালে বন্ধের সমর্থনে মিছিল করে বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহ। বন্ধের সমর্থনে বিশাল মিছিল এদিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। তবে মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিন রাস্তায় নামে তৃণমূলের শ্রমিক সংগঠনও। বন্ধের বিরোধিতায় তারা মিছিল করেন কোচবিহারের রাজপথে। বিভিন্ন জায়গায় সমর্থকদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় পুলিশ কর্মীদের। দিনহাটায় বন্ধের সমর্থনে মিছিল বের হলে সেই মিছিলের পথ আটকায় পুলিশ এবং গ্রেপ্তার করা হয় মিছিলে অংশগ্রহণকারী কয়েকজন সমর্থকদের। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে ধর্মঘট আরো সর্বাত্মক হয়েছে বলে দাবি করেন সিআইটিইউ কোচবিহার জেলা সভাপতি তারিণী রায়। তবে ভাঙচুরের ঘটনায় তাদের কেউ যুক্ত নয় বলে দাবি করেন তিনি। কোনো গাড়ি আমরা ভাঙচুর করি নাই। কেউ যদি আমাদের ঘাড়ে দোষ চাপানোর জন্য গাড়িতে ঢিল মারে, সে দায়িত্ব তো আমরা নিতে পারবো না। ঢিল মেরে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করে, যেমন এখানে একটা আমি দেখলাম ঘটেছে। এখানে আমাদের এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ করেছে যাতে দোষটা চাপানো যায়। তা এসব করবার চেষ্টা হয়েছে। কালকেও গোটা রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছে, তারপরে দোষ চাপানোর চেষ্টা হয়েছে। কিছুই না, একটা স্কুল বাস যদি যায়, আমরা কখনোই স্কুল বাসে হাত দিতে পারি না। আমাদের বামপন্থী এটা সংস্কৃতিই নয়, বামপন্থী। কিন্তু কেউ একটা ঢিল মেরে যদি স্কুল বাসটা ভেঙে দেয়, বলবে এই যে স্কুল বাস, ছাত্রদের বাস, ঢিল মানে ভেঙে দিল। এই সমস্ত করবার চেষ্টা করে। আমরা মানুষের দাবিতে যখন আন্দোলন করি, মানুষের দাবিতে, তখন মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে, সমর্থন নিয়েই করি। আর আমরা বুঝি কোনটাতে মানুষের সমর্থন থাকে না। আমরা যদি হটকারিতা করি, মানুষ কখনো সমর্থন করে। যার জন্য হটকারিতা করে আমরা কখনোই এই ধর্মঘটের এই যে বিশাল সাফল্য, এই সাফল্য আমরা অর্জন করতে চাই। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারে ঢুকে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতের এই ঘটনার পর বুধবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আরাপুর মোড় এলাকায়। খবর পেয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারে তদন্তে যায় ইংরেজবাজার থানার পুলিশ। তবে ভল্ট ভেঙে দুষ্কৃতীরা টাকা লুট করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরাপুর এসবিআই শাখা ব্যাংকের রাস্তার ধারে একটি এটিএম কাউন্টার রয়েছে। সেখানে এটিএম কাউন্টার ও মেশিনে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। বুধবার সকালে স্থানীয় বাসিন্দা রাজু শেখ এটিএম ভাঙার বিষয়টি দেখতে পান। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশ আরো জানিয়েছে, মালদা রতুয়া রাজ্য সড়কের আরাপুর মোড়ের কাছে এসবিআই ব্যাংক সংলগ্নই রয়েছে ওই এটিএম কাউন্টারটি। দুষ্কৃতীরা এটিএম কাউন্টারের সমস্ত মেশিন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, তবে টাকা রাখার ভল্টটি ভাঙতে পারেনি, যার কারণে মজুদ থাকা লক্ষাধিক টাকা লুট করতে পারেনি দুষ্কৃতীরা। বিষয়টি জানতে পারার পরই ওই শাখা ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ। ওইটাই ছিল সকাল দিয়ে এরা একদম মানে যে সিসি ক্যামেরা ওগুলো ভেঙে দিয়েছে, এই দেখলাম সকালে। অনেক মুশকিল, গোটা আমাদের অঞ্চলের পরে লোকের সবুর অসুবিধা, অঞ্চলের লোকের প্রত্যেকেরই অসুবিধা। এই ব্যাংকে এটা যে মেন ব্যাংক, এখানে তো টাকা সব এখান থেকে উঠাই, এখন বন্ধ লোকের অসুবিধা, মানে পুরো অসুবিধা হয়। আর সিকিউরিটি গার্ড ফার্ড থাকে না কিছু থাকে না। এসবিআই এর আরাপুর শাখা ব্যাংকের ম্যানেজার মৃদুল সেন জানিয়েছেন, এদিন সকালেই এটিএম ভাঙচুরের বিষয়টি জানতে পারি, তবে সেখানে কোনো নিরাপত্তা কর্মীর ব্যবস্থা ছিল না। সিসিটিভির ফুটেজ পুলিশকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ভল্ট থেকে টাকা নিতে পারেনি দুষ্কৃতীরা, তবে যেভাবে এটিএম মেশিনের ক্ষতি হয়েছে তাতে এখন বেশ কিছুদিন ওই এটিএমটি বন্ধ রাখা হবে। পুরো বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে আমাদের এটিএমটা সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে, লুটপাট করার চেষ্টা করা হয়েছিল, সেটা সম্ভবত পারেনি। পুলিশ অথরিটিকে জানানো হয়েছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে, সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। প্রধান রাজ্য সড়কের ধারে অবৈধভাবে বালি বজরি ফেলে রাখা হয়েছে। সড়কের ধারে ওই বালি বজরি দিনের পর দিন পড়ে থাকার ফলে সেগুলো চলে আসছে সড়কের ওপরে। ফলে সড়কের ওই জায়গায় যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা লেগেই রয়েছে। অথচ এই ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ওই রাস্তা দিয়ে রোজ বহু পর্যটক ভর্তি ছোট বড় গাড়ি ও বাইক চলাচল করে।
চালসা মেটেলি রাজ্য সড়কের ইন্দং চাবাগান মোড় এলাকার ওই রাস্তার ধারে রাখা রয়েছে বালি বজরি। মেটেলি বাজার এলাকার কিছু ব্যবসায়ী নদী থেকে বালি বজরি এনে ওই জায়গায় জমা করে ওখান থেকে বিক্রি করছে। ফলে রাস্তার উপরে বালি বজরি চলে আসায় ওই এলাকায় চলাচল করা গাড়ি বাইক স্লিপ করে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দ্রুত এই এলাকা থেকে বালি বজরি সরানোর দাবি জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। এদিকে মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুন্ডা ঘটনার কথা স্বীকার করে বলেন, এইভাবে রাস্তার ধারে বালি বজরি ফেলে রাখা বেআইনি। যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা মেটেলি থানার ওসিকে জানানো হবে বলেও আশ্বাস দেন তিনি। वही तो रास्ता बहुत ही व्यस्त इलाका का वो एक रास्ता है, तो उसमें जिस हिसाब से बालू और बजरी वहाँ पर फैला हुआ है वो किंतु अनलीगल है। उसको हम लोग प्रशासनिक दृष्टि से जो भी मेटली ओसी है उससे हम लोग बात करेंगे। जो भी ये सब कर रहे हैं उसका लेकर उचित एक प्रशासनिक दृष्टि व्यवस्था होगा। 2016 সালের 12 ফেব্রুয়ারি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগ থেকে চুরি হয়েছিল সদ্যজাত কন্যা শিশু। অবশেষে ওই সদ্যজাত শিশুকে উদ্ধার করার পর আদালতের নির্দেশ মেনে তার বাবা মায়ের হাতে তুলে দিল চাইল্ড ওয়েলফেয়ার দপ্তর। মেডিকেল কলেজ থেকে শিশু চুরির ঘটনায় জাহানারা বিবি নামে এক মহিলাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। শিশু চুরি এবং সেই চক্র চালানোর ঘটনার বিশদ তথ্য জানতে ধৃতকে আদালতের মাধ্যমে 5 দিনের হেফাজতে নিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। বুধবার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মালদা শাখার চেয়ারপারসন চৈতালি সরকারের উপস্থিতিতে 3 বছরের ওই শিশু কন্যাকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়। এই বাচ্চাটি যেটা 2016 সালে হসপিটাল থেকে হারিয়ে যায়, সেই বাচ্চাটিকে পুলিশ রিকভারি করেছে এবং আমাদের কাছে বাচ্চাটিকে দেয়। আমরা তার এসআইআর করাই, সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি হয় এবং পুলিশেরও একটি রিপোর্ট আমরা তাদেরও ইনভেস্টিগেশন রিপোর্ট একটা আমরা পাই। সেটার ভিত্তিতে আজকে আমরা তার বাবা যে প্রতিনিয়ত সেই বাচ্চাটির খোঁজ রাখতো এবং তার এফআইআর হয়েছিল তার সমস্ত ডকুমেন্টস দেখে এবং আমরা আজকে বাচ্চাটিকে টেম্পোরারি কাস্টডি তার যিনি পিতা এবং মাতা বলে আবেদন করেছেন এবং আমরাও যেটা জানতে পেরেছি তার কাছে দিচ্ছি। কিন্তু তারপরেও আমরা আরও বিভিন্ন টেস্টের মাধ্যমে কনফার্ম হব। এখন টেম্পোরারি কাস্টডি সেই বাচ্চার বাবা মাকে দেওয়া হচ্ছে। হারিয়ে যাবার সময় ওই শিশুর বয়স ছিল মাত্র 5 দিন। এখন ওই শিশুর বয়স 3 বছর। এতদিন পর সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। দীর্ঘ 3 বছর পর হারিয়ে যাওয়া শিশু কন্যাকে ফিরে পেয়ে বেজায় খুশি বাবা মা। 3 বছর আগে আমার বাচ্চা হারিয়ে গেছিল, যে এখন আমরা নিজে খুঁজে বের করলাম। বের করার পরে যে আজকে যে আমি বাচ্চাটা কোলে নিলাম, আমাকে ভীষণ আনন্দ লাগছে। মানে আর কি বলবো, মানে পৃথিবীতে এর মতো আর আনন্দ জীবনে পাইনি আমি। এখন আমরা দুজন আছি, সুখে থাকবো, ভালো থাকবো। এখন বাচ্চাটাকে মানুষ করবো, এখন অনেক আনন্দ পাচ্ছি। বাড়িতে গিয়েও যে আমার আত্মীয়গুলো আছে, গ্রামের লোকগুলো আছে, ওরাও আনন্দ পাবে। এখন বিরতির সঙ্গে থাকুন। উত্তরবঙ্গের চা বাগান সহ অন্যান্য বহু ছেলে মেয়ে নেশার কবলে পড়ে বিপথে চলে যাচ্ছে। আর বিপথে চলে যাওয়া ওই সমস্ত ছেলে মেয়েকে সুস্থ সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে মূল স্রোতে ফেরানোর অন্যরকম সাধনায় মেতেছে এক কৃষকের সন্তান। মাটিগাড়ার বালাসন নদী লাগোয়া যিশু আশ্রমের পাশে থাকেন ফাদার এডওয়ার্ড আরোগ্যরাজ। তার বাড়ি তামিলনাড়ুর এক গ্রামে। তার বাবা সামান্য কৃষক, কিন্তু তামিলনাড়ুর সেই গ্রাম ছেড়ে উত্তরবঙ্গের গ্রামে পড়ে থাকছেন এই ফাদার। তার কাছে কোনো ধন সম্পদ বলে কিছুই নেই, তবে তার সম্পদ ক্লাসিক্যাল সঙ্গীত এবং নৃত্য। এই দিয়েই তিনি ফাদার কল্যাণ কিশোর তির্কিকে সঙ্গে নিয়ে অন্যরকম সাধনায় মেতেছেন। পিছিয়ে পড়া চা শ্রমিকদের ছেলে মেয়েদের তিনি নিয়মিতভাবে গান শিখিয়ে এক সুস্থ সাংস্কৃতিক নেশা ধরিয়ে দিচ্ছেন। তার কথায়, সুস্থ সঙ্গীত এবং নৃত্যের তালিম যদি ছেলেমেয়েরা নিয়মিত নেয় তবে তাদের মধ্যে ইতিবাচক ভাবনা বৃদ্ধি পাবে, আর ইতিবাচক ভাবনাই তাদের সুস্থ করে জীবন সুন্দর করতে পারে। এ নিয়েই চলছে তার অন্যরকম সাধনা।
और संगीतांजलिचे मेन उद्देश्य এই ছিল কি আমাদের চা বাগানের পরিবেশে যে গরিব একদম ওদের অবস্থা ওদের পরিবেশ খারাপ ছিল নেশা আর অন্য এই ব্যাড হ্যাবিট যে চলাই এই সবগুলো আমরা দূর করতে আর ওদেরকে সঙ্গীতের নেশা দিতে আর ডান্সের নেশা দিতে ওদেরকে আমরা এখানে ডাকি এখানে ওরা আসে আর শিখে আর ওদের আমি দেখছি যখন আমি ওদেরকে গান শেখাই আর বিশেষ ক্লাসিক্যাল তারপরে অন্য যেগুলো গান ভক্তি গানগুলো সবাই শেখায় ওদের মন পরিবর্তন হচ্ছে ওদের যে নেশা থেকে ওর মুক্ত হয় শিলিগুড়ি পুরসভার কমিশনার সহ অফিসারেরা সারা বছর ধরে পুরসভায় কে কখন এলো তা দেখার সময় পান না, অথচ বন্ধের দিন তারা সক্রিয় হয়ে উঠলেন। বুধবার এমনই অভিযোগ তুলে পুরসভার প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মেয়র অশোক ভট্টাচার্য। 10টি ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক ফেডারেশনগুলোর ডাকে মঙ্গলবার থেকে শুরু হয় ধর্মঘট। বাম পরিচালিত শিলিগুড়ি পুরসভাতে এই ধর্মঘট সফল হয়নি বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার পুরসভার কমিশনার খোদ দাবি করেন মঙ্গলবার পুরসভাতে 90% কর্মী উপস্থিত ছিলেন। কমিশনারের এই মন্তব্যে বেজায় চটেছেন মেয়র অশোকবাবু। বুধবার অশোকবাবু কমিশনারকে প্রশ্ন করেন, আপনি কিভাবে বলেন যে 90% কর্মী পুরসভাতে উপস্থিত ছিল? অশোকবাবু এদিন এ বিষয়ে সাংবাদিকদের বলেন, পুরসভার কর্মীরা সারা বছর ধরে সঠিক সময়ে কাজে আসছে কিনা তা দেখার দরকার কমিশনার সহ অন্য অফিসারদের, কিন্তু তা তারা দেখেন কি? এমনকি তিনি 10:30টায় পুরসভাতে পৌঁছে গেলেও অনেক অফিসার 11:30টাতেও অফিসে পৌঁছন না। তবে কি কমিশনার মঙ্গলবার চাপে পড়েই পুরসভাতে উপস্থিতির হার 90% জানিয়েছিলেন? তা আমি আজকে সকালবেলায় কমিশনারকে ফোন করেছিলাম। তা আমি ফোন করে এটা বললাম যে আপনি বলেছেন 90% অ্যাটেন্ডেন্স হয়েছে, তাহলে কীভাবে আপনি এটা বললেন? এটা কি কারোর নির্দেশে বলেছেন নাকি সত্যির এটা বাস্তব? কারণটা হচ্ছে কর্পোরেশনের একটা বিশাল এমপ্লয়ি, তারা হচ্ছে কনজারভেন্সি স্টাফ। কনজারভেন্সি ধর্মঘটের আওতার বাইরে থাকে, জরুরিকালীন পরিষেবা। ধর্মঘট করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো প্রশ্নই নেই। এই কেউ কেউ বলছে না যে ধর্মঘট করলে এই শাস্তি হবে, না। ধর্মঘট যারা করেছে, ধর্মঘট যারা করেননি তাদের করেননি। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে অফিসারদের দেখা করবে। আমি তাকে বলেছি আপনি গত 1 বছরে কবার বিভিন্ন দপ্তরে গিয়ে অ্যাটেন্ডেন্সটা আপনি কি দেখেছেন কখনো? নর্মালি কোনো দিনই এই অফিসাররা, তাদের কাজ কিন্তু এটা, তারা কিন্তু কর্পোরেশনে অ্যাটেন্ডেন্স, নিয়মিত অ্যাটেন্ডেন্স কেউ করছে কিনা, নিয়মিত কেউ ছুটি না নিয়েও অ্যাটেন্ডেন্স সই করে দেয় অনেক সময়, এগুলোর মধ্যে ব্যবস্থা নিচ্ছে কিনা দেখার দায়িত্ব তো তাদের। আপনি কি কখনো করেছেন? না করেন। এমনও অভিযোগ আমি দেখেছি, আমি নিজে মাঝে মাঝে অফিসে 10:30টায় যাই, কর্মচারীরা, অনেক কর্মচারী আসেন, আমাদের এমনও অফিসাররা আছেন 11:30টার আগে তারা অফিসে আসেন। আমি বলছি চাপে ওনাকে দিয়ে বলানো হচ্ছে এই কথাটা, এগুলো ঠিক না। ডুয়ার্সে বেড়াতে এসে থাকার জায়গা না পেয়ে যখন হতাশ হচ্ছেন পর্যটকেরা, ঠিক তখনই আগাছায় ঢাকছে বোদাগঞ্জের কোটি টাকার সরকারি রিসর্ট। বৈকুণ্ঠপুর জঙ্গলের বোদাগঞ্জের পর্যটকদের জন্য তৈরি হয়েছিল বোদাগঞ্জ ইকো ট্যুরিজম সেন্টার। খরচ হয়েছিল কয়েক কোটি টাকা। সেই বোদাগঞ্জ ইকো ট্যুরিজম সেন্টার এখন ভূতরে বাড়িতে পরিণত হয়েছে। বেলাকোপা রেঞ্জের অধীন বোদাগঞ্জে 2011 সালে রাজ্য সরকারের উদ্যোগে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল বোদাগঞ্জ ইকো ট্যুরিজম সেন্টার। পর্যটকদের রাত্রি যাপনের জন্য তৈরি করা হয় 10টি কটেজ এবং ওয়াচ টাওয়ার। ঘটা করে উদ্বোধনও করা হয়েছিল সেই বোদাগঞ্জ ইকো ট্যুরিজম সেন্টারের। এরপর কয়েক বছর চললেও বেশ কিছুদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ওই কটেজ এবং ইকো ট্যুরিজম সেন্টার। জানি না এখন ওখানটা বুকিং হচ্ছে কি হচ্ছে না, আপনাদের মুখেই বন্ধ আছে। না, আপনাদের মুখেই আমি জানতে পারলাম
যেহেতু ওই এলাকাটা আমার বিধানসভার এলাকা, কেন বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই আমি আজকে কলকাতা থেকে আসলাম, যদি বন্ধ হয়ে থাকে সেগুলো যাতে অতি দ্রুততার সঙ্গে আবার পুনরায় চালু করা যায়। তার কারণ এমনি যত পর্যটক আসে, কিছুদিন আগে পূজার আগে পর্যটক প্রচুর পরিমাণে আসছে, হোটেল তারা পায় না, কোথাও খুঁজে পায় না। এবং এবারেও শীতের মরশুম বড়দিনের ছুটিতে যে আজকে আমি কলকাতা থেকে আসলাম, ট্রেনটা একদম জাম, মানে কল্পনা করা যায় না। কাজেই পর্যটকরা এসে হোটেল পায় না, বুক হয়ে যায় আগে। প্লাস আমাদের সরকারি যেগুলো আছে, আবাসন আছে, সেগুলো যদি আমরা চালু রাখতে না পারি, নিশ্চয়ই আপনাদের কথা যেটা জানতে পারলাম, নিশ্চয়ই আমি যোগাযোগ রাখবো যাতে ওটা বন্ধ না থাকে, ইমিডিয়েট যাতে চালু করা যায়। মঙ্গলবার শিলিগুড়ির জলপাই মোড়ে আগুন লাগার রেশ কাটতে না কাটতেই বুধবার ফের আগুন লাগার ঘটনা ঘটল বাগরাকোটের রাজা রামমোহন কলোনিতে। সময় মতো দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলোনির অন্যান্য বাড়িঘর। বুধবার দুপুর 2টো নাগাদ শিলিগুড়ি পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের বাগরাকোট এলাকার রাজা রামমোহন কলোনিতে একটি বাড়িতে আগুন লাগে। আগুনের ফলে বাড়িতে থাকা 5টি ঘর পুড়ে যায়। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা দমকলকে খবর দেন। দমকলের 3টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। দমকলের সাথে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রদীপের আগুন থেকেই আগুন লাগে ঘরের কোনো জায়গায়। তারপরেই মুহূর্তে সমগ্র বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। শিলিগুড়ি দমকল কেন্দ্রের স্টেশন অফিসার বিনয় সরকার জানিয়েছেন, প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে শর্ট সার্কিট থেকেও আগুন লেগে থাকতে পারে। শর্ট সার্কিট হতে পারে বা কোনো কেয়ারলেস, কোনো বুঝতে পারে না, আগুন হতো কোনো কারণে একটা সোর্স হতো আসে। 3টে ইঞ্জিন। কি অবস্থা এখন? এখনো আন্ডার কন্ট্রোল, অল্প একটু আছে। ক্ষয়ক্ষতি কিরকম? ক্ষয়ক্ষতি বোঝা যাচ্ছে না, বাড়ি তো এখন ভালো করে দেখতে হবে, দেখতে হবে। এখন টুকরো খবর। অসংগঠিত শিল্প ও স্বনিযুক্ত পেশায় কর্মরত শ্রমিকদের আর্থিক সহায়তা এবং সামাজিক সুরক্ষার বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শ্রমিক মেলার ট্যাবলোর মাধ্যমে প্রচার শুরু হলো মালদায়। বুধবার দুপুর 12টা নাগাদ এর শুভ উদ্বোধন করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও। মালদা কালেক্টরেট ভবনের সামনে থেকে শ্রমিক মেলার প্রচারে ট্যাবলোর উদ্বোধন করা হয়। অসংগঠিত পেশায় কর্মরত শ্রমিকদের নানান প্রকল্পের প্রচার নিয়েই ট্যাবলোটি গ্রামীণ এলাকায় যাবে। 19 জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সভা সফল করার জন্য সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের পাঞ্জিপাড়া এলাকার বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে প্রচুর। তারা দিনরাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন তাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য। দেয়াল লিখন থেকে শুরু করে বুথ স্তরে মিটিং মিছিল চলছে জোর কদমে। এদিকে বামফ্রন্টের ডাকা ধর্মঘটকে ব্যর্থ করতে এবং আগামী 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করতে তৃণমূল কংগ্রেসের ডাকে একটি মহা মিছিলের আয়োজন করা হয়। ট্রেড ইউনিয়নগুলির ডাকা দুদিনব্যাপী ধর্মঘটের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে বুধবার আলিপুরদুয়ারে বন্ধের কোনো প্রভাবই নেই। বাংলা ভুটান যান চলাচল স্বাভাবিক ছিল। রাস্তায় ওই দিন মানুষজন ছিল প্রতিদিনের মতোই। দোকানপাটও খোলা দেখা গিয়েছে, তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনাও ঘটেনি বলে জানা গিয়েছে। ট্রেড ইউনিয়নগুলির ডাকা দ্বিতীয় দিনের বন্ধে মাল, মেটালি ও নাগরাকাটায় জনজীবন ছিল স্বাভাবিক। বন্ধের কোনো প্রভাব পড়েনি, এমনকি চা বাগানগুলিও খোলা ছিল। তবে যাত্রীবাহী বাস চলেনি, কিন্তু ছোট গাড়ি সব চলাচল করেছে। ডুয়ার্স রুটে সমস্ত ট্রেন চলেছে নির্দিষ্ট সময়ে। সর্বত্র দোকানপাট, অফিস, স্কুল খোলাই ছিল। চা বাগানে কাজ হয়েছে প্রতিদিনের মতোই। রাস্তায় গাড়িও ছিল সর্বত্র। বুধবার বিকেলে বাতাবাড়ি লাটাগুড়িমুখী 31 নম্বর জাতীয় সড়কের মহাকাল ধাম সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একটি বাইসন দাঁড়িয়ে পড়ে। বাইসনটি গরুমারা জঙ্গল থেকে বের হয়ে জাতীয় সড়কে চলে আসে। সড়কের ওপরে বাইসনটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, ফলে রাস্তার দুই ধারে বহু যানবাহন দাঁড়িয়ে পড়ে। বাইসনটিকে দেখতে মানুষের ভিড় উপচে পড়ে। এরপর জাতীয় সড়ক থেকে বাইসনটি নিজেই একসময় জঙ্গলে ফিরে গেলে ফের যান চলাচল স্বাভাবিক হয়। তৃণমূল যুব
যুব সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর 24 ঘন্টা যেতে না যেতেই ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এবার যুবকর্মীদের বাড়িতে ভাঙচুর ও হেনস্থার অভিযোগ উঠল মূল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে দিনহাটা 1 নম্বর ব্লকের প্যাটলা গ্রাম পঞ্চায়েতের বড় নাচিনা এলাকায় যুব তৃণমূলের 14 থেকে 15 জন কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ। মূল তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 নম্বর ব্লক সভাপতি নূর আলম হোসেনের অনুগামীরাই যুবদের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের দিনহাটা 1 নম্বর ব্লক সভাপতি নূর আলম হোসেন অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই। এখন দেখে নিচ্ছি আজকের আবহাওয়ার খবর। বুধবার শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 3 ডিগ্রি সেলসিয়াস। খবর শেষ করবার আগে হেডলাইন্স আরো একবার। ধর্মঘটের দ্বিতীয় দিনে শিলিগুড়িতে শুধু মিছিল, পুরসভার কমিশনারের বিরুদ্ধে তোপ মেয়রের। ধর্মঘটের দ্বিতীয় দিনে অশান্তি কোচবিহারে, সরকারি বাস ভাঙচুর। ধর্মঘট হওয়ার মধ্যেই মালদাতে এটিএম কাউন্টারে তাণ্ডব। চা বাগানের ছেলে মেয়েদের নাচ গান শিখিয়ে মূল স্রোতে ফেরানোর কাজে কৃষক সন্তান। এখনকার মতো ইউডি নিউজ এ পর্যন্তই। চোখ রাখুন উত্তরের দর্পণে। নমস্কার।